নমস্কার দর্শক বন্ধু। আমেরিকা এবং ইসরায়েল ইরানে অ্যাটাক করার পরে ইরান কিন্তু অলমোস্ট তার সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধে, সে কুয়েত, কাতার, ইউএই, সৌদি আরবিয়া বলুন, পুরো মিডল ইস্টে কিন্তু যুদ্ধ চলছে। এই ভিডিওটা আপনারা যখন শুনবেন তখন হয়তো অনেকটা এসকেলেট করে যাবে বা কোনো পিস ট্রিটি সাইন হতে পারে, কিন্তু সেটা যদি হয়ও তারপরেও এই যুদ্ধের ইম্প্যাক্ট আপনার জীবনে কি পড়বে, ইন্ডিয়ান ইকোনমিতে কি পড়বে এবং ইন্ডিয়ান স্টক মার্কেটে ওভার মিডিয়াম টু লঙ্গার টার্ম কি কি হতে চলেছে এবং কিভাবে আপনারা প্রিপেয়ার থাকবেন, সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিও। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট সেবি রেজিস্টার্ড ইকুইটি অ্যাডভাইসারি সার্ভিস এবং কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস অফার করে থাকে। যেহেতু 2010 সাল থেকে আমি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাক্টিভলি রয়েছি এবং অনেক গ্লোবাল কনফ্লিক্ট থেকে শুরু করে ডোমেস্টিক কনফ্লিক্ট অনেক কিছু দেখেছি বলে তার ইম্প্যাক্ট কিভাবে ইন্ডিয়ান ইকোনমি, স্টক মার্কেট এবং তার লং টার্ম কি ইম্প্যাক্ট পড়ে এইগুলো দেখে এসেছি বলে আমি আপনাদের কিন্তু এই ব্যাপারটায় বেটার গাইড করতে পারবো। প্রথমেই আমরা সংক্ষেপে পুরো ওয়ার্ল্ডের সিচুয়েশন এবং ইন্ডিয়া এখন কি সিচুয়েশনে আছে সেইটা আমরা জেনে নেব। মনে রাখবেন, যখনই যে কোনো দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়, সে যেই জিতুক বা যেই হারুক, ক্ষতি কিন্তু দুই পক্ষেরই হয়। আমরা জানি প্রায় 4-5 বছর ধরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, অ্যাকচুয়ালি ইউক্রেনের সঙ্গে গোটা ইউরোপিয়ান ইউনিয়নেরও যুদ্ধ। এবার এই ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইউক্রেন যখন রাশিয়ার ওপর অ্যাটাক করছে বা রাশিয়া যখন অ্যাটাক করছে, তখন কিন্তু ইউরোপের মানুষদেরও প্রবলেম হচ্ছে। তার কারণ ইউরোপে তেলের দাম, গ্যাসের দাম বেড়ে গিয়ে সব জিনিসপত্রের দাম বেড়ে ইনফ্লেশনের কিন্তু প্রবলেমে পুরো ইউরোপিয়ান কান্ট্রিরা ভুগছে। এটা 2-3 বছর ধরেই হচ্ছে। তারপর এদিকে ইসরায়েল তো সারাক্ষণ যুদ্ধে থাকেই। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানে অ্যাটাক করছে, তখন সেই জায়গার তেলের দাম থেকে শুরু করে সবকিছু করে কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে আমেরিকাও। অল্প ইম্প্যাক্ট হচ্ছে আমেরিকা, বাট ইসরায়েল অ্যান্ড অন্যান্য মিডল ইস্ট কান্ট্রি কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছেই। এবং মজার ব্যাপার, ইরান কি করেছে, ইরান কিন্তু তার প্রতিবেশী সমস্ত দেশকে, মানে ধরুন কাতার, বাহারিন, সৌদি আরবিয়া, ইউএই, মানে ইনফ্যাক্ট দুবাই, আবুধাবি, এই সমস্ত জায়গাতেও অ্যাটাক করছে। কেন এই সমস্ত দেশগুলোতে অ্যাটাক করছে? কারণ ওই সমস্ত দেশে ইউএস তাদের সেনাবাহিনী বা ইউএস আর্মি বেস রয়েছে। ইউএস অনেক মানে মিডল ইস্টের এই সমস্ত কান্ট্রিতে তাদের আর্মি বেস থেকে অ্যাটাক করে বলে ইরান বেসিক্যালি তার আশেপাশের যত প্রতিবেশী দেশ আছে সবাইকে অ্যাটাক করে কাইন্ড অফ পুরো মিডল ইস্টের একটা হিউজ এরিয়া জুড়ে একটা কনফ্লিক্ট জোন তৈরি করে ফেলেছে। ইন্ডিয়ার পাশে যদি দেখেন, আফগানিস্তান এবং পাকিস্তান, এরাও কিন্তু তাদের বর্ডার ডিসপিউট নিয়ে প্রায় বিগত 1 বছর ধরে যুদ্ধ করে চলেছে। এবং এই পাকিস্তান, আফগানিস্তান ছাড়া আমাদের যদি অন্যান্য নেবারদের দিকে দেখি, যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, 3টে দেশেই কিন্তু তাদের ইকোনমির অবস্থা খুবই খারাপ। পলিটিক্যাল যে সমস্ত ইস্যু হচ্ছে সমস্ত কিছু নিয়ে ইকোনমিক অবস্থা কিন্তু খুব খারাপ। ওদিকে চায়না, জাপান, তারাও কিন্তু তাদের সাউথ চায়না সিয়ে সেই জায়গায় তাইওয়ানের জন্য কিন্তু কনফ্লিক্টে রয়েছে। তো বুঝতেই পারছেন, পৃথিবীর বেশিরভাগ জায়গায় যখন কনফ্লিক্ট, পৃথিবীর বেশিরভাগ মেজর দেশগুলো যখন কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে পড়েছে, ইন্ডিয়া কিন্তু অনেক স্টেবল। আমরা ইন্ডিয়ানরা কি করছি এখন? টি20 বিশ্বকাপ নিয়ে আলোচনা করছি, ফাইনালে কি হবে না হবে, কয়েকদিন পর আইপিএল নিয়ে আলোচনা করব, এখন আমরা হোলি বা দোল যাত্রা নিয়ে আলোচনা করছি। তো এই জিনিসটা আমি এইটা বোঝাতে চাইছি, আপনারা ভেবে দেখুন যে আমরা ইন্ডিয়ানরা কতটা লাকি একটা এই স্টেবল দেশে রয়েছি বলে। এবার এই ইন্ডিয়ার এই স্টেবিলিটিটা কি করে আসছে? জিও পলিটিক্যাল স্টেবিলিটি আসছে কারণ ইন্ডিয়া সব জায়গায় নিউট্রালিটি মেনটেন করে। মানে ইন্ডিয়া কারোরই জায়গায় হার্ড সাইড নেয় না। মানে ইন্ডিয়া যেমন রাশিয়ার সঙ্গে ফ্রেন্ডশিপ মেনটেন করেছে, তেমনি রাশিয়া যখন ইউরোপের সঙ্গে যুদ্ধ করছে, সেই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও কিন্তু ইন্ডিয়া ট্রেড ডিল সাইন করে ফেলছে। সিমিলারলি ইন্ডিয়া কিন্তু ইরানের সঙ্গে অনেক বিজনেস করে, ইম্পোর্ট এক্সপোর্টের ইরানের সঙ্গে যেমন বিজনেস করছে, ইরানে যেমন ইন্ডিয়ার পোর্টও আছে, ইরানের সঙ্গে যেমন ইন্ডিয়ার মোটামুটি ফ্রেন্ডশিপ আছে, ঠিক তেমনি ইন্ডিয়ার সঙ্গে কিন্তু ইসরায়েলেরও ভালো ফ্রেন্ডশিপ রয়েছে। তো এই যে জিনিসটা, যে নিউট্রালিটি মেনটেন করা, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক। সারা পৃথিবীতে এমন কোনো দেশ এই জিনিসটা করতে পারেনি। প্রত্যেকটা দেশ কারো না কারোর সাইড, কোনো না কোনো ব্লকে সাইড নিয়ে ফেলেছে। একমাত্র ইন্ডিয়া মেজর ইকোনমি যারা এই বহু বছর ধরে এই নিউট্রালিটি মেনটেন করে আসছে। এবং এই জন্য আমি বলবো যে আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল টপ লিডারশিপ, আপনারা যদি নর্মাল শান্তিতে জীবনযাপন করতে পারেন, অ্যাটলিস্ট এইটা চিন্তা হচ্ছে না যে রাত্রেবেলায় মানে ছাদের ওপর বোম পড়বে না মিসাইল এসে পড়বে, তো তার জন্য কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল লিডারশিপ বা ইন্ডিয়ান টপ লিডারশিপের কিন্তু মাচ ক্রেডিট ডিজার্ভ করে। আজকে এই ইন্ডিয়ান লিডারশিপের জন্য, ইন্ডিয়ান যে নিউট্রালিটি মেনটেন করে এসেছে বিগত 20-30 বছর ধরে, এই নিউট্রাল প্রিন্সিপালের জন্যই কিন্তু আমরা ইন্ডিয়ানরা অনেকটাই স্টেবল কম্পেয়ার টু দ্য গ্লোবাল মেজর গ্লোবাল কান্ট্রিজ। এই স্টেবিলিটিটা তো চলে গেল যে জিও পলিটিক্যাল বা কনফ্লিক্ট সিচুয়েশনের জন্য। এবার আমরা চলে যাব ইকোনমির দিকে, তারপরে চলে যাব শেয়ার মার্কেটের দিকে। তো ইকোনমি কি ইম্প্যাক্টেড হবে না? অবশ্যই হবে। গ্লোবালাইজেশনের ফলে এখন প্রত্যেকটা মেজর ইকোনমি সারা পৃথিবীর সঙ্গে লিঙ্কড।
এবং ইন্ডিয়ার একটাই সবথেকে নেগেটিভ বা সবথেকে উইক পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া তার 90% অয়েল গ্যাস সবকিছু কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে। এখানে কারোর কিছু করার নেই, মানে ইন্ডিয়া উই আর নট ব্লেসড টু হ্যাভ অয়েল রিজার্ভ অর গ্যাস রিজার্ভ। মানে আপনি যে পেট্রোল ডিজেল যে গাড়িতে ভরছেন বা আপনি যে রান্নার গ্যাসে যে রান্না করছেন, এই সমস্ত কিছু কিন্তু মেজরিটি অফ দ্য জিনিস ইন্ডিয়াকে বাইরে থেকে কিনতে হয়। এবার এই বাইরে থেকে যখন কিনতে হয়, আপনারা সবাই জানেন মিডল ইস্ট কান্ট্রি, সে সৌদি আরবিয়া বলুন, ইউএই বলুন, কাতার বলুন, এই মিডল ইস্ট কান্ট্রি কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মেজর অয়েল অ্যান্ড গ্যাস সাপ্লায়ার। এবং রিসেন্টলি ইন্ডিয়া এই অয়েল অ্যান্ড গ্যাস সাপ্লাই কিন্তু রাশিয়া থেকেও সিকিওর করেছে। স্টিল রাশিয়া কিন্তু ইন্ডিয়ার 100% যে রিকোয়ারমেন্ট সাপ্লাই করতে পারে না। রাশিয়া থেকে যতই নিক না কেন 40-50% ডিপেন্ডেন্সি কিন্তু এই সমস্ত মিডল ইস্ট দেশের উপর রয়েই যাবে। তো যখন এই মিডল ইস্ট দেশ কনফ্লিক্টে আছে, মিডল ইস্ট কান্ট্রিগুলো যুদ্ধে রয়ে গেছে, সব সময় একটা ফিয়ার এবং প্রায় হচ্ছে কোনো সৌদি আরবের হয়তো কোনো অয়েল রিফাইনারিতে গিয়ে মিসাইল পড়ছে, বা ইরানের কোনো রিফাইনারিতে গিয়ে মিসাইল পড়ছে, বা কোনো গ্যাস যেখান থেকে এক্সট্রাকশন হচ্ছে সেইখানে অ্যাফেক্টেড হচ্ছে। তো এই সমস্ত কনফ্লিক্টের জন্য প্লাস আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেই মিডল ইস্টের পাশে যখন সুয়েজ ক্যানেল দিয়ে যখন জাহাজ যখন আসছে, যখন অয়েল ট্যাঙ্কার আসছে, সেই জায়গাও রিস্কি হয়ে যাচ্ছে, কারণ যে কোনো মানে পক্ষ সেইখানে কিন্তু অ্যাটাক করতে পারে, যার জন্য সেই সমস্ত জাহাজের ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, যুদ্ধ যদি শেষও হয়ে যায়, আজকে যদি যুদ্ধ শেষও হয়ে যায়, এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা এই যে কস্ট কিন্তু বাড়া থাকবেই, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেই সমস্ত জাহাজকে ইন্স্যুরেন্স করতে বেশি টাকা নেবে, কারণ যুদ্ধ শেষ হওয়ার পরেও যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো পক্ষ কোনো মিসাইল বা ছোটখাটো ড্রোন অ্যাটাক করতেই পারে। তো এই কারণে যুদ্ধ শেষ হয়ে গেলেও পুরো মিডল ইস্ট যে জোন, যে পুরো সি লিঙ্ক যেটা, সেই জায়গাটা কিন্তু আনস্টেবল থেকে যাবে। এবং এই সমস্তর জন্য সব থেকে যে বড় ইম্প্যাক্ট সেটা হচ্ছে তেলের দাম বেড়ে যাওয়া। অলরেডি গ্লোবাল মার্কেটে তেলের দাম বেড়েছে, এবার এই তেলের দাম যদি আরও বেড়ে যায়, একটা মানে $100 উপরও যদি চলে যায়, তখন কিন্তু ইন্ডিয়ার জন্য একটা বড় প্রবলেম হবে। কিভাবে না, ইনফ্লেশন বেড়ে যাবে। মানে আপনি যে রান্নার গ্যাস ইউজ করছেন, সেই গ্যাসের দাম বাড়বে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে, আজকে পেট্রোল ডিজেলের জন্য সারা মানে যত শাক সবজি, যত ট্রান্সপোর্টেশন, যত জিনিসপত্র আসছে যাচ্ছে, সমস্ত কিছু পেট্রোল ডিজেলের দামের ওপর লিঙ্কড। শুধু তাই নয়, ইন্ডিয়া যখন এই তেল ইম্পোর্ট করার জন্য আরো বেশি পয়সা খরচা করবে, তখন অটোমেটিক কারেন্সির ওপরে প্রেসার আসবে, কারেন্সি ডেপ্রিসিয়েট করবে, ইনফ্লেশন বাড়লে ইন্টারেস্ট রেটের ওপরে প্রেসার আসবে। তো এই কারণে মনে রাখবেন যে যত তাড়াতাড়ি এই কনফ্লিক্ট কমে যায় বা যত তাড়াতাড়ি এই কনফ্লিক্ট মিনিমাইজ হয়ে যায়, অ্যাটলিস্ট এই মিডল ইস্ট কান্ট্রির ওপরে যত তাড়াতাড়ি চাপ কমে যায়, ইন্ডিয়ার জন্য ততই ভালো। যদি সেটা না হয়, ইন্ডিয়ার ওপরে কেউ অ্যাটাক করবে না। মানে এটা সবসময় মনে রাখতে হবে, আজকে ইরানের থেকে কিন্তু ইন্ডিয়ার খুব একটা ডিস্টেন্স নেই। ইন্ডিয়ান এই জাস্ট ইরানে অ্যাটাক হওয়ার জাস্ট একদিন দুদিন আগেই আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীও কিন্তু ইসরায়েল থেকে ঘুরে এসেছেন। তো সেই ইয়েতে আজকে ইরানও কিন্তু চাইলে এতদিনে ইন্ডিয়াকে অ্যাটাক করে দিতে পারতো, বাট ইরান কিন্তু এখনো ইন্ডিয়ার উপরে ডাইরেক্ট অ্যাটাক করেনি। ইন ফিউচারে হয়তো সেই চান্সেস অনেকটাই কম। কিন্তু এই সমস্ত মানে কনফ্লিক্ট ছাড়াও ইন্ডিয়ার একটাই যে উইক লিঙ্কের কথা বললাম, সেটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ইম্পোর্ট ডিপেন্ডেন্সি। এর জন্য ইন্ডিয়া ইম্প্যাক্টেড হচ্ছে ইকোনমিক্যালি। মানে সাধারণ মানুষও, আপনি আপনার লাইফস্টাইল বলুন, যাই বলুন, সমস্ত জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাবে যে যদি বেশি দিন এই কনফ্লিক্ট চলে বা বেশি দিন ধরে যদি এই জিনিসটা আরো এসকেলেট হয়। তো এটা হয়ে গেল ইকোনমিক ইম্প্যাক্ট। এবার চলুন আমরা জানবো যে স্টক মার্কেটের উপরে কি ইম্প্যাক্ট, বা যারা ইকুইটি ইনভেস্টর তাদের উপরে এই যুদ্ধের কি ইম্প্যাক্ট, কনসিডারিং যে যুদ্ধ যদি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বা যুদ্ধ যদি আরো কয়েকদিন চলে, বা ধরুন যখন আপনি ভিডিওটা শুনছেন তখন ধরুন যুদ্ধ ফর্মালি বন্ধ হয়ে গেল। এখানে বলে রাখি 28 ফেব্রুয়ারি যখন ফার্স্ট এই ইরান ওয়ারের খবর যখন ব্রেক করেছিল, আমরা সেই মোমেন্টেই হোয়াটসঅ্যাপে আমাদের সমস্ত মেম্বারদের আপডেট দিয়ে দিয়েছিলাম। হোয়াটসঅ্যাপ অবভিয়াসলি ফ্রি চ্যানেল, সেইখানে পুরো আপডেট দিয়ে ওভারঅল সিচুয়েশন আমরা বর্ণনা করে দিয়েছিলাম। মোস্ট অফ আপনারা ম্যাক্সিমামই হয়তো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেম্বার হয়ে গেছেন। যদি না হয়ে থাকেন, দেখুন ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক বা ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফ্রি অফ কস্টে জয়েন করতে পারেন। সেখানে আমরা যদি মিডিয়া যত ইন্টারাকশন করি, আমাদের নিউজ পেপারে যে সমস্ত কোটেশন আসে, বা ওভারঅল মার্কেট নিয়ে আমাদের যা ভিউ, ওভারঅল কোনো শেয়ার বা কোনো সেগমেন্ট নিয়ে যা ভিউ, সেই সমস্ত আমরা শেয়ার করে থাকি। অ্যান্ড অবভিয়াসলি সপ্তাহে একটা কি দুটোর বেশি আপডেট আমরা পছন্দ করি না। উই লিটারালি হেট স্প্যাম। তো আপনারা রেস্ট অ্যাসিওর, সেখান থেকে যাই পাবেন কোয়ালিটি জিনিসই পাবেন, অল্প আপডেট পাবেন বাট কোয়ালিটি আপডেট পাবেন। তো যদি আপনারা এখনো জয়েন না করে থাকেন, সিম্পলি লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন। ওভারঅল শেয়ার মার্কেটের যদি আপনি কথা বলেন, বিগত 30 বছরে কিন্তু শেয়ার মার্কেট এরকম প্রচুর কনফ্লিক্ট বা এর থেকেও বড় কনফ্লিক্ট কিন্তু দেখেছে। তো
প্রত্যেক কনফ্লিক্টেই অবভিয়াসলি সবসময় একটা নি জার্ক রিয়াকশন, মানে প্রথম কয়েকদিন মার্কেট কিন্তু বেশ ভালো কারেক্ট করে এবং সমস্ত ধরনের শেয়ারই কারেক্ট করে। ইট ডাজন্ট ম্যাটার কে লিঙ্কড কে নন লিঙ্কড, সমস্ত কিছুই কিন্তু কারেকশন করে। কেন কারেকশন করে, মানে ধরে রাখুন যে যদি কোনো কোম্পানি, যেমন কোনো হেলথ কেয়ার কোম্পানি, ধরুন তার ডায়াগনোসিস সেন্টার আছে খালি ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে বা খালি ইস্টার্ন ইন্ডিয়াতেই রয়েছে, কিন্তু তারা তো যুদ্ধের জন্য কোনোভাবে ইম্প্যাক্টেড হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও সেই শেয়ারেরও প্রাইস পড়ে। কেন পড়ে? কারণ যেই সমস্ত মানে ওভারঅল ইনভেস্টর, মানে ইনভেস্টর খালি ইন্ডিয়ান না, সারা পৃথিবীর গ্লোবাল ইনভেস্টররা যখন শেয়ার থেকে পয়সা ওঠায় তখন তারা এইটা দেখে না যে এই শেয়ার থেকে ওই শেয়ার থেকে, সমস্ত জায়গা থেকে তারা উঠিয়ে নেয়, উঠিয়ে কোনো সেফ হেভেনের দিকে তারা ইনভেস্ট করে। এবং আরো যেটা প্রবলেম হয় যে প্রত্যেক শেয়ারের কিন্তু অনেক মার্জিন পজিশন থাকে, সেখানে মার্জিন কল ট্রিগার হয়ে যায়। মার্জিন পজিশন মানে কেমন, মানে ধরুন কেউ একজন রিলায়েন্সের শেয়ার কিনলো, এবার রিলায়েন্সের শেয়ারটাকে প্লেজ করে সেখান থেকে টাকা নিয়ে হয়তো কোনো ডায়াগনোসিস কোম্পানির শেয়ার কিনলো। এবার যখন রিলায়েন্সের শেয়ারের দাম পড়ে যাচ্ছে, অটোমেটিক মার্জিন কল ট্রিগার হচ্ছে, সেই মার্জিন কল ট্রিগারে ফোর্সফুলি রিলায়েন্সকেও বেচতে হচ্ছে বা এই ডায়াগনোসিস কোম্পানিকেও বেচতে হচ্ছে। তো এই কারণে মানে আমি এই যে কনসেপ্টটা বললাম, এইটা হচ্ছে বড় বড় গ্লোবাল হেজ ফান্ড যারা মানে কয়েক হাজার কোটি টাকা নিয়ে শেয়ার মার্কেটে আসে তাদের স্ট্র্যাটেজি। তো এই কারণে মনে রাখবেন, যখন মার্কেট ওয়াইড যখন সাংঘাতিক কারেকশন হয় তখন ইরেসপেক্টিভ অফ এনি কোম্পানি, কার যুদ্ধে ইম্প্যাক্ট হলো কি না হলো, কারেকশন সবারই হয়। এবং যত কারেকশন হয়েছে বিগত 30 বছরে মার্কেটে, যতটা ডিপ কারেকশনই হোক না কেন, মার্কেট রিকভারি বা রিবাউন্ড কিন্তু ততটাই সুইফটলি হয়। তবে হ্যাঁ, এটাও ঠিক এমন নয় যে যদি 10টা শেয়ারের দাম পড়ে সেই 10টা শেয়ারই রিবাউন্ড হবে। 10টার যদি দাম পড়ে তার মধ্যে 5টা 6টা তার থেকে অনেক বেশি রিকভারি হয়ে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে যায়, বাকি 4টে 5টা কিন্তু সেরকম কিছু করতে পারে না। তো ওভারঅল কোন কোন সেগমেন্টে আপনাদের ফোকাস থাকা উচিত? ফার্স্ট আমরা যেটা বলেছিলাম যে ডোমেস্টিক সেগমেন্ট, যাদের 100% কোনো রকম লেনা দেনা নেই গ্লোবাল ট্রেড সাপ্লাই চেনের সঙ্গে বা গ্লোবাল ট্রেডের সঙ্গে, মানে যেমন প্রচুর হেলথ কেয়ার কোম্পানি আছে বা প্রচুর ধরুন রিটেল কোম্পানি আছে, কিছু কিছু এফএমসিজি কোম্পানি আছে, এরকম আরো প্রচুর কিছু কিছু সামান্য মানে ছোটখাটো ইনফ্রা প্লেয়ারও রয়েছে যাদের কিন্তু 100% ইন্ডিয়ার থেকে মানে এন্টায়ার সাপ্লাই চেইন, কাস্টমার, সাপ্লাইয়ার সমস্ত কিছু ইন্ডিয়ান। তো এই সমস্ত কোম্পানিগুলো যদিও এই যুদ্ধের জন্য টেম্পোরারিলি দাম পড়বে, যখনই মার্কেটে রিকভারি হবে এই সমস্ত কোম্পানি কিন্তু সবার আগে রিকভারি হবে। তো আমাদের যে বোথ সাবস্ক্রিপশন আছে সেই বোথ সাবস্ক্রিপশনের আন্ডারেই দেখবেন অনেক কোম্পানি অলরেডি রয়েছে, অলরেডি গুড বাই লিস্টে রয়েছে, যারা আপনারা দেখলেই বুঝতে পারবেন যাদের 100% ডোমেস্টিক ফোকাসড বিজনেস। তো বুঝতেই পারছেন 100% ডোমেস্টিক ফোকাসড বিজনেসে আপনারা নিশ্চিন্তে এন্ট্রি করতে পারেন, কারণ অ্যাটলিস্ট আপনার ডাউন সাইড একটা লেভেল অবধি প্রোটেক্টেড থাকবে। সেকেন্ড পার্ট হচ্ছে অনেকে এখন ডিফেন্স কোম্পানির দিকে যাচ্ছে। অবভিয়াসলি এটা খুব মানে নো ব্রেনার যে কোনো কনফ্লিক্ট হলে ডিফেন্স যে সমস্ত শেয়ার আছে তার দাম বাড়ে, কিন্তু আমরা আমাদের কাস্টমার বা সাবস্ক্রাইবারদের কোনো ডিফেন্স শেয়ার রেকমেন্ড করিনি। তার কারণটা এইটা, ডিফেন্স শেয়ার থেকে আপনাকে প্রফিট করতে গেলে এন্ট্রি এক্সিট টাইমিং কিন্তু খুব ভালো করে করতে হবে। মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই যদি আপনি এন্ট্রি করতে পারেন তাহলে বেটার, কারণ যেই কনফ্লিক্ট চালু হয়ে যায়, যেই নিউজ চলে আসে, তখন তার শেয়ারগুলোর দাম অনেকটা বেড়ে যায়। এবং আরো মোস্ট ইম্পর্টেন্টলি, যতক্ষণে না কনফ্লিক্ট শেষ হচ্ছে বা যতক্ষণ না মোটামুটি পিস ট্রিটি বা কিছু একটা সাইন হচ্ছে, তার আগে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি আগে বেরিয়ে আসতে না পারেন তখন কি হবে, হঠাৎ করে কোনো একদিন দেখবেন সেই শেয়ারগুলোর দাম আর বাড়ছে না, মানে ওদিকে যুদ্ধ বা কনফ্লিক্ট কিন্তু চলছে, তবুও সেই শেয়ারগুলোর দাম আর বাড়ছে না, একটা স্টেবল হয়ে বা অনেকটা পড়তে শুরু করেছে। কেন না, মার্কেট আগে থেকে অ্যান্টিসিপেট করে যে আগামী হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যে কিছু একটা ডেভেলপমেন্ট হতে পারে, ডিএসকেলেশন হতে পারে, যার জন্য সেই শেয়ার সেইভাবে আর রিয়াক্ট করে না। তো ওভারঅল ডিফেন্স রিলেটেড কোম্পানিজের দাম তো বাড়বে, কিন্তু এই ডিফেন্স রিলেটেড কোম্পানি থেকে আপনাকে প্রফিট করতে গেলে শর্ট টার্মে এন্ট্রি এক্সিটটা খুব কেয়ারফুলি এবং খুব টাইমলি করতে হবে, যেই কাজটা খুবই ডিফিকাল্ট। তার কারণ এইটাই, যেমন বললাম যে একবার কনফ্লিক্ট শুরু হয়ে গেলে, সে যে কোনো কনফ্লিক্ট হোক, তারপরে আপনি যদি ডিফেন্স শেয়ার কিনতে যান তার দাম অলরেডি বেড়ে গেছে, এবং তারপরে কিনলে রিস্ক এইটা, আপনি দেখবেন এমন জায়গায় আটকে গেলেন যে যুদ্ধ শেষ হওয়ার আগেই সেই শেয়ারের দাম পড়তে শুরু করেছে এবং 4-5 মাসে আর হয়তো কোনো কিছু বাড়লোই না। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, ডিফেন্স বা শর্ট টার্ম মানি মেকিং খুবই রিস্কি, তার জন্য আলাদা লেভেলের স্কিল লাগে। সেটা যদি আপনার থাকে ওয়েল অ্যান্ড এনাফ, যদি সেটা না থাকে বেস্ট অপশন হচ্ছে যেগুলো ডিফেন্সিভ বেট, যেগুলো 100% ডোমেস্টিক লিঙ্ক, তাদের দিকে ফোকাস করা, ইভেন নোয়িং দ্য ফ্যাক্ট যে মার্কেট কারেকশন হলে কিন্তু সমস্ত কিছুরই কারেকশন হবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের কথা বলি, যেইটাই মানে অ্যামেচিওর ইনভেস্টরদের থেকে মানে অন্য ইনভেস্টরদেরকে আলাদা করে, সেটা হচ্ছে এখন যে মার্কেটে কারেকশন চলছে এটা কিন্তু মানে এখন থেকে শুরু না, সেই 2025 সাল থেকেই চলছে, ফর ডিফারেন্ট রিজন, ট্রেড ওয়ার বলুন, ট্রাম্প ট্যারিফ বলুন, এরকম সমস্ত কিছু রিজনের জন্য চলছে। তো মার্কেটে সবসময় একটা প্রলংড পিরিয়ড আসে, এরকম 1 বছর 1.5 বছর চলার পরে প্রচুর নিউ ইনভেস্টর যারা কোভিডের পরে এসেছিল, অলরেডি সেবির রিপোর্ট বলছে তারা
ইনভেস্টমেন্ট করাটা বন্ধ করে দিয়েছে। মানে আগে যে লেভেলে মানুষ ইনভেস্ট করতো, এখন সেই ইনভেস্টমেন্ট করাটা বন্ধ করে দিয়েছে। আরো কয়েকদিন কারেকশন চললে বা আরো কয়েক মাস কারেকশন চললে কিন্তু আরো এই ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবে অনেক ইনভেস্টর, এবং সেই ইনভেস্টররাই আবার তখন মার্কেটে আসবে যখন আবার ওভারঅল মার্কেট বাড়তে থাকে। তো যদি আপনি সেটা করেন, আলটিমেটলি যেটা হয় মানে হাইতে কেনা, মানে বাই হাই অ্যান্ড সেল লো অর ডুইং নাথিং অ্যাট লো। আপনারা সবাই জানেন সাকসেসফুল ইনভেস্টমেন্টের জন্য খুব সিম্পল একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে বাই লো সেল হাই। মানে যখন দাম কম থাকে তখন কেনা, কিন্তু ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা এটাই হয় না, যখন দাম কম তখন পোর্টফোলিও রেড বা পোর্টফোলিওতে হিউজ লস শো করবে। তো সেই পোর্টফোলিও লস শো করে সেইখানে আর কনফিডেন্স আসবে না যে আরো বেশি টাকা আমরা ইনভেস্ট করি। তো তাই ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর সেই জায়গায় কিছু করে না, স্টপ হয়ে যায়। এবং মনে রাখবেন, এমন না যে আজকের যে লো সেই লোটাই লোয়েস্ট। আজকে লো, আরো কয়েক মাস পরে এখান থেকেও লো হতে পারে। এক্স্যাক্ট কোথায় গিয়ে লো থামবে সেইটা কিন্তু কেউ বলতে পারে না, এবং সেইটা প্রেডিক্ট করে কোনো লাভও নেই, জাস্ট ওয়েস্টেজ অফ টাইম। এটা খালি মাথায় রাখতে হবে। আপনি যদি সিলেক্টেড শেয়ারে থাকেন, আপনার যদি স্টোরি বা আপনার যদি মানে ব্যাকড্রপ অফ দ্য শেয়ার যদি ক্লিয়ার থাকে, এবং আপনি যদি মানে পেশেন্স আপনার যদি ঠিকঠাক থাকে, আপনি যদি জানেন যে কি হচ্ছে না হচ্ছে, বা ওভারঅল যদি আপনার মানে সাবজেক্টের ওপর গ্র্যাপ থাকে, যত আপনি এই কম মানে যতবার শেয়ারের দাম কমবে, যত কম প্রাইসে আপনি কিনতে পারবেন, আপনার সাকসেসের চান্স ততটাই বেড়ে যাবে। বাট এটা বলাটা খুব ইজি, করাটা খুবই ডিফিকাল্ট, কারণ ম্যাক্সিমাম ইনভেস্টার এই কমে কিনতে কিনতে একটা টাইম আসে যখন সে এক্সস্ট হয়ে যায়, যখন সে ভাবে আমি তো আগেও যখন দাম পড়েছিল কিনলাম, আবার দাম পড়লো কিনলাম, আর আমার কাছে টাকা নেই। এরপরেও যখন দাম পড়ছে টাকা নেই, অথবা টাকা থাকলেও আর কনফিডেন্স নেই সেখানে সে ইনভেস্ট করতে পারে। তো এই জিনিসটাই কিন্তু সবসময় একটা অ্যামেচিওর ইনভেস্টর এবং সেই ইনভেস্টর কতটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবে লং টার্মে সেটাকে ডিফারেন্সিয়েট করে। আমার এখনো মনে আছে 2020 সালে যখন কোভিড হয়েছিল, প্রচুর ইনভেস্টর এখন আপনারা আছেন মার্কেটে যারা কোভিডের পরে এসেছেন, তো তাই জানেন না ওই সময়ের পেনটা কি। ওই সময় যে পেন যেটা হয়েছিল ইনভেস্টরদের, সেটা বেসিক্যালি 2018 থেকে কারেকশন শুরু হয়েছিল। 2018 মার্কেট কারেক্ট করলো, 2019এও মার্কেট কারেক্ট করে 2019-এর লাস্টের দিকে যখন রিকভারি শুরু হয়েছিল, যখন মনে হচ্ছে সবকিছু বেটার হবে 2020 মানে প্রথম মাস জানুয়ারি মাসেও মনে হচ্ছে বেটার হবে, সেই জায়গা থেকে কিন্তু হিউজ কারেকশন চালু হয়। মানে 2020 মাঝামাঝি তখন আমাদেরও হতে থাকে যে আর হয়তো 1-2 বছরের মধ্যে এমন কিছু হোপ নেই মার্কেট থেকে কিছু হিউজ আর্ন করার, কিন্তু সেইখানেই মার্কেট সবাইকে সারপ্রাইজ করে। মানে যেখানে এক্সপেকটেশন সব থেকে কম থাকে সেই জায়গা থেকেই তারপর 2021-22-এ কিন্তু একটা হিউজ রিবাউন্ড হয়েছে, এবং 2021-এ যারাই মার্কেটে এসেছে নর্মাল ইনভেস্টররাও তারা কিন্তু প্রফিট করেছে। সেই সমস্ত নতুন ইনভেস্টররাই কিন্তু এই 2025-এর যে এন্টায়ার কারেকশন বা 2026-এর কারেকশন, এই জায়গাতে কিন্তু এই সিচুয়েশনে চলে আসছে যেখানে একটা স্যাচুরেশন পয়েন্টে চলে যাচ্ছে, ধৈর্যের বলুন বা ক্যাপিটাল বলুন বা যেটাই বলুন না কেন। তো এখানে আবার ওই একটাই কথা বলছি, আপনি ম্যাক্সিমাম ইনভেস্টররা যেটা এখন করছে যে ইনভেস্টমেন্ট করাটা বন্ধ করে দিচ্ছে, বা যা আছে কারণ এক্সিস্টিং পোর্টফোলিও এতটাই লসে চলে গেছে সেখান থেকেও বেরোতে পারছে না। এই জিনিসগুলো করলে কিন্তু লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের রাস্তাটাই বন্ধ হয়ে যায়। আপনাকে প্রত্যেকটা ডাউনফলে ইনভেস্ট করতে হবে ইন সিলেক্টেড কোম্পানিজ। এমন না যে যেটাই পড়ছে সেটাই আমি কিনে নিলাম, অ্যাভারেজ ডাউন করে নিলাম, তাতে করে আমার আবার বেড়ে যাওয়ার চান্স থাকে, সেটাও খুব মানে ভুল অপশন। রেদার আমরা সবসময় বলি যখন মার্কেট উইক থাকে, লাস্ট 1 বছর 1.5 বছরও যখন যে সমস্ত শেয়ারের দাম বেশি পড়েছে তার কোনো গ্যারান্টি নেই এটাই লোয়েস্ট, সেটা আরও পড়তে পারে। তো এমন নয় আপনার পোর্টফোলিওতে যেটা পড়েছে সেটাকে আবার কিনবেন যাতে করে আপনার রিকভারি হবে, সেই ভুলটাও করবেন না। স্ট্রং কোম্পানি রেদার যারা রিসাইলেন্স দেখিয়েছে বা যাদের বিজনেস এখনো সেইভাবে ইম্প্যাক্টেড হয়নি, সেই সমস্ত কোম্পানিতে ফোকাস করা উচিত। আর সেগুলো যদি খুব টাফ মনে হয়, খুব সিম্পল অপশন যেমন আমরা আগেও বলেছি নিফটি 20 যেটা বা নিফটি 50 ETF, সেখানে প্রত্যেক মাসে আপনি এসআইপি করে যান। সেটাও যদি আপনি করতে থাকেন প্রত্যেক মাসে এনি অ্যামাউন্ট 1000, 2000, 5000, 10,000 যাই অ্যামাউন্ট বলুন না কেন, প্রত্যেক মাসে যদি আপনি নিফটি 50 ETF বা নিফটি 20-এ যদি আপনি ইনভেস্ট করতে থাকেন ইকুয়াল অ্যামাউন্ট ইচ অ্যান্ড এভরি মান্থ, 2 বছর 3 বছরে আপনার নিজের রেজাল্ট আপনি দেখেই অবাক হয়ে যাবেন। ইনফ্যাক্ট আজকের দিনেও যারা সেই 2025 থেকে বা 2024 থেকে বা যে কোনো টাইম থেকে অ্যাটলিস্ট মোর দ্যান 12 মান্থস এটা করে এসেছেন, তারা কিন্তু আজও তাদের পোর্টফোলিও অতটাও লসে দেখতে পারবেন না। অনেকে অল্প কিছু প্রফিটে দেখতে পারেন বা সামান্য কিছু লসে দেখতে পারেন, মানে 15, 20 বা 25, 30% এই যে হিউজ লস, এই হিউজ লসটা কিন্তু দেখতে পারবেন না, কারণ নিফটি 50 ETF 50টা শেয়ারের অ্যাভারেজ আউট করে আপনি দামটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড অবভিয়াসলি যেমন মার্কেটের মানে যখন পড়ছে তখন আপনি মানে -25 বা
-30 -35% এইরকম নেগেটিভ রিটার্ন যেমন দেখতে পাচ্ছেন না, তেমনি যখন মার্কেট বাড়বে তখনও আপনি ভাববেন না যে 50% 60% বা 100% রিটার্ন দেখতে পাবেন, যেটা নর্মালি স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ দেয়। যখন মার্কেট বাড়বে তখনও দেখবেন আপনার হয়তো 20-25 মানে এরকম করে ওভার এ পিরিয়ড অফ 4-5 ইয়ার্স একটা 12-14% অ্যানুয়ালাইজড অ্যাভারেজ রিটার্ন, যেটা ওভারঅল ফিক্সড ডিপোজিটের থেকে ডাবল, সেই রকম রিটার্ন কিন্তু একটা নিফটি 50 ETF বা নিফটি 20 দিয়ে এসেছে, এটাই হিস্ট্রি বলছে। ওভারঅল সবকিছু যদি সামারি করি, যে এই যুদ্ধ যত প্রলং হবে অবভিয়াসলি আমার আপনার দৈনন্দিন লাইফে বা ইন্ডিয়ান ইকোনমিতে ইম্প্যাক্ট এই কারণেই করবে জাস্ট বিকজ অফ তেল অ্যান্ড গ্যাসের দামের উপর ইম্প্যাক্টেড হবে। এবং সেকেন্ড, যত মানে খারাপ টাইম বেশি চলবে, যত শেয়ার মার্কেট পড়বে, মনে রাখবেন তত কিন্তু আরো মানে শার্পলি রিবাউন্ড হবে। ইন্ডিয়ান ইকোনমি কম্পেয়ার টু দ্য গ্লোবাল ইকোনমি অনেক মাচ মোর স্টেবল জায়গায় আছে, মাচ মোর বেটার পজিশনে রয়েছে। তো সেইখানে সমস্ত ইনভেস্টারদের আমাদের সেই প্রিপেয়ার থাকা উচিত সেই রিবাউন্ডের সুযোগটা নেওয়ার। আর হ্যাঁ, যখনই মার্কেটে এইরকম সিচুয়েশন চলে তখন একটা বেস্ট অপশন হলো নলেজ অ্যাকোয়ার করা। আপনারা অনেকেই জানেন, অনেকেই আমার লেখা বই দুটো পড়েছেন, অনেক ভালো ভালো ফিডব্যাক পেয়েছি। স্টিল যদি আপনারা এখনো আমার বইগুলো না পড়ে থাকেন, অ্যামাজন বা ফ্লিপকার্টে যান, সিম্পল প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুক দিয়ে সার্চ করুন, দেখবেন আমারই দুটো বেস্ট সেলার বই, হাউ টু অ্যাভয়েড লস এবং মাল্টিব্যাগার স্টকস রয়েছে। বইয়ের কন্টেন্ট ডিটেলস, রিভিউ কি বলছে না বলছে সমস্ত কিছু দেখে আপনারা কিনতে পারেন, কারণ বই হচ্ছে সব থেকে কম ইনভেস্টমেন্টে অনেক কিছু শেখার বা অনেক কিছু জানার একটা বেস্ট অপশন। এবং মার্কেট যখন খারাপ থাকে সেই সময়টাই হচ্ছে শেখার জন্য মোস্ট আইডিয়াল পিরিয়ড হয়ে ওঠে। এবং যেটা বললাম যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেটা ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল, যদি আপনারা জয়েন এখনো না করে থাকেন, সিম্পল ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে ফ্রি অফ কস্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন। ওভারঅল যুদ্ধ নিয়ে বা ইন্ডিয়ান ইকোনমি নিয়ে বা যুদ্ধের মধ্যে কোন ধরনের সেগমেন্টে আপনি প্রেফার করতে চান সেই সমস্ত নিয়ে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিও থেকে যদি কিছু নতুন শিখতে পারেন তাহলে অবভিয়াসলি ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই লাইক সাবস্ক্রাইব এগুলো আপনাদের জন্য ফ্রি অফ কস্ট হলেও এইগুলোর ওপরই ডিপেন্ড করছে যে আমরা কি ফ্রিকোয়েন্সিতে ভিডিও পাবলিশ করব। এবং আমার আগামী ভিডিও আপনার যাতে টাইম লাইনে আসে তার জন্য চ্যানেলটিকে খালি সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন আইকনে বেল আইকনটা প্রেস করে দিন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।